হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 20 পেজ 181, পেজ হচ্ছে 181, মডেল কোশ্চেন পেপার 20 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 9-এর আজকে আমরা শুরু করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, খুব ভালো করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আমি আবার বলছি, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 20 পেজ 181 মানে 181 আমরা প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি আছে, খুব ভালো করে দেখবে। দেখো প্রথম কোশ্চেন বলছে দুটি মূলদ সংখ্যার মধ্যে এ নম্বর অপশান কোনো মূলদ সংখ্যা নেই। এ নম্বর অপশান। বি নম্বর অপশান একটি মাত্র মূলদ সংখ্যা আছে। দুটো মূলদ সংখ্যার মধ্যে বলছে কোনো মূলদ সংখ্যা নেই, এ নম্বর অপশান। আর বি নম্বর অপশান বলছে একটি মাত্র মূলদ সংখ্যা আছে। সি নম্বর অপশান অসংখ্য মূলদ সংখ্যা আছে। আর ডি নম্বর হচ্ছে কোনো অমূলদ সংখ্যা নেই। বলছে দুটো মূলদ সংখ্যার মধ্যে কোনো অমূলদ সংখ্যা নেই, এর মধ্যে কোন অপশান ঠিক হবে আমাকে বের করতে হবে। ঠিক আছে, মূলদ সংখ্যা কাকে বলে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকেই বলা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা আমি লিখলাম, দুটি মূলদ সংখ্যা ইকুয়াল টু, মনে করো 1, 2। আমি দুটো মূলদ সংখ্যা লিখলাম হচ্ছে 1 আর হচ্ছে 2। দেখো এই দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু আরও মূলদ সংখ্যা আছে, আমি দেখাই দিচ্ছি। দেখো 1 অপেক্ষা ছোট, 1 অপেক্ষা ছোট সংখ্যা ইকুয়াল টু হাফ, 1/2, 1/3, 1/4, 1/5 আরও। এটা একের থেকে ছোট সংখ্যা, 1 অপেক্ষা ছোট, একের থেকে ছোট। ঠিক আছে, একের থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। এটা হচ্ছে 1, 2, 1, 3, 1, 4, 1, 5 ... ঠিক আছে, এবার যদি আমরা 1 থেকে বড় আর 2 থেকে ছোট করি মূলদ সংখ্যা, তাহলে কি হবে দেখো, 1 অপেক্ষা ছোট এবং 1 অপেক্ষা বড়, 1 থেকে বড়, 2 থেকে ছোট, 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, 1 অপেক্ষা বড় এবং 2 থেকে ছোট মূলদ সংখ্যা ইকুয়াল টু, যেমন এরকম দেখো 1 প্লাস হাফ, 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4, 1 প্লাস 1/5, চলতে থাকবে। তাহলে দেখো 1 আর 2 এর মধ্যে দেখো আমরা কিন্তু অনেক মূলদ সংখ্যা পাবো। কিন্তু 1 থেকে ছোট মূলদ সংখ্যা হচ্ছে 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6। এবার 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, 1 থেকে বড় কিন্তু, দেখো এটা যদি আমরা যোগ করি এটা হবে 3 এর 2, এটা হবে 4 এর 3, এটা হবে 5 এর 4, এটা হবে 6 এর 5, ডটা চলতে থাকবে। এগুলো কিন্তু সব কিন্তু 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। তাহলে আমরা কিন্তু দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অনেক মূলদ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, আবার একটা কোশ্চেন এখানে বলছে যে কোনো অমূলদ সংখ্যা নেই। 1 থেকে 2 এর মধ্যেও কিন্তু অমূলদ সংখ্যা আছে। 1 থেকে 2 এর মধ্যে অমূলদ সংখ্যা
অমূলদ সংখ্যা ইকুয়াল টু, যেমন √2, √3, √2 √3 এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটা কিন্তু 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। যেমন √2 সমান কি হবে 1.414 চলতে থাকবে, 1.414 চলতে ডট ডট। আবার √3 সমান কি 1.732 ডট 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 চলতেই থাকবে। তাহলে এগুলা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে দেখো আমরা কিন্তু দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অমূলদ সংখ্যা পাচ্ছি, এবং দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু আমরা অনেক অমূলদ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, এগুলা সব মূলদ সংখ্যা, আর এই দুটো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এখানে দেখো অপশান বলছে যে কোনো মূলদ সংখ্যা নেই, দুটা মূলদ সংখ্যার মধ্যে বলছে কোনো মূলদ সংখ্যা নেই, তাহলে এটা কিন্তু ভুল, এই অপশানটা কিন্তু কাটা, এটা ঠিক না। একটি মাত্র মূলদ সংখ্যা আছে, বলছে একটি মূলদ সংখ্যা আছে না, অনেকগুলো মূলদ সংখ্যা, অসংখ্য মূলদ সংখ্যা পাবো আমরা, কিন্তু আরও অনেক মূলদ সংখ্যা পাবো, 1 + 1/6 + 1 + 1/7 এভাবে আমরা চলতেই থাকতে পারবো, আরও অনেক মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, বলছে একটি মাত্র মূলদ সংখ্যা আছে, এটাও কিন্তু ভুল। বলছে অসংখ্য মূলদ সংখ্যা আছে, হ্যাঁ এটা ঠিক, অসংখ্য মানে অনেক মূলদ সংখ্যা আছে, দুটা মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে, এটা ঠিক, এটা হবে। আর কোনো অমূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা আছে 1 এবং 2 এর মধ্যে, কিন্তু দেখো √2 √3 এখানে 1 থেকে 2 এর মধ্যে কিন্তু অমূলদ সংখ্যা, √2 মানে 1.414 আরও ডট ডট আছে, আর √3 মানে 1.732, এটা 2 এর থেকে ছোট কিন্তু 1 থেকে বড়, তাহলে দুটা মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অমূলদ সংখ্যাও আছে, কিন্তু এখানে বলছে কোনো অমূলদ সংখ্যা নেই, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে এখানে অ্যান্সার হবে এ, এখানে অ্যান্সার হবে সি অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। মানে দুটা মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, আমি আবার বলছি যে কোনো সংখ্যাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করি, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকেই বলা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 1 2 3 4 5 -1 -2 সবই কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু ঋণাত্মক মূলদ সংখ্যা, ধনাত্মক মূলদ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা, কিন্তু √2 √3 √5 √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। √2 √3 √5 √6 √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে √2 আর √3 এটা কিন্তু 1 থেকে 2 এর মধ্যে, মানে 1 এর বড় 2 এর ছোট, এটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অমূলদ সংখ্যা আছে, কিন্তু আছে, এবং দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অনেকগুলা মূলদ সংখ্যা আছে, দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট অনেক মূলদ সংখ্যা, আরও মূলদ সংখ্যা করা যাবে, যেমন 1 + 1/6, যেমন 1 + 1/7, আরও মূলদ সংখ্যা করা যাবে কিন্তু। তাহলে আমাদের অ্যান্সার হবে যে দুটা মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার অসংখ্য মূলদ সংখ্যা আছে, সি অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে 0.243, 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, বলছি এর মান কত, আমাকে এর সূচক অঙ্ক, আমাকে এর মান বের করতে হবে। দেখো আমি করছি, খুব ভালো করে দেখো, প্রথমে আসে হচ্ছে 0.243, এর পাওয়ার হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, আমরা প্রথমে এটাকে এইভাবে লিখছি, দশমিকের জন্য নিচে একটা হাজার হবে, তাহলে 243-এর নিচে 1000, 243-এর নিচে কিন্তু 1000, তার পাওয়ার হচ্ছে 0.2, দশমিকের জন্য নিচে কিন্তু একটা 1000 হবে, দশমিকের জন্য 1 এবং 3টা সংখ্যার জন্য 3টা শূন্য, কমপ্লিট, ইন্টু এটা হচ্ছে 10 টু দি পাওয়ার, এখানে হচ্ছে 6-এর নিচে 10, 0.6 মানে 6-এর নিচে 10,
ঠিক আছে, খুব ভালো করে দেখবে। দেখো এবার যদি আমরা 2 দিয়ে কাটি, এটা হবে 3, 2 দিয়ে কাটলে 5। এবার এখানে লক্ষ্য করো, দেখো এখানে আচ্ছা 243, 243কে আমরা ভাঙাবো। দেখো 243কে আমরা ভাঙাচ্ছি, 3 দিয়ে করলে 81, 3 দিয়ে করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, 3, 1 2, তার মানে ঠিক এরকম হচ্ছে। দেখো 243 ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে 5টা 3-এর গুণফল হচ্ছে 243। তার মানে 3 টু দি পাওয়ার 5, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5, মানে 5টা 3 গুণ করলে 243 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখছি হচ্ছে, উপরে লিখছি হচ্ছে 3 টু দি পাওয়ার 5, তার পাওয়ার হচ্ছে 2-এর নিচে 10, আর নিচে হচ্ছে দেখো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 3-এর নিচে 10, তার পাওয়ার হচ্ছে 3-এর 10, 2-এর 10, এটা হচ্ছে 2-এর 10। একটু ভালো করে লিখে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিউ, পাওয়ার হচ্ছে 2-এর 10, দশমিকের জন্য নিচে একটা 10। এবার যে আমরা কাটি, এটা 1-এর 5, এটা হচ্ছে 1-এর 5, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 3-এর 5, 10 টু দি পাওয়ার 3-এর 5। এবার দেখো উপরে, দেখো উপরে আছে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, এই 5 আর 1/5, আর এখানে দেখো 10 পাওয়ার 3, এই যে কিউ, ইন্টু 1/5, 10 টু দি পাওয়ার 3 আর ইন্টু 1/5, আর এখানে যা আছে ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, 10 টু দি পাওয়ার 3/5। এবার 5 কেটে গেল, তাহলে এখানে থাকছে, উপরে থাকছে 3 টু দি পাওয়ার 1, আর নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 3/5, 10 টু দি পাওয়ার 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এই দুটো কিন্তু কাটতে পারি, তাহলে সমান সমান এখানে থাকলো হচ্ছে 3, 10 টু দি পাওয়ার 3/5 আর 10 টু দি পাওয়ার 3/5, এই দুটো উপর নিচ কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে শুধু 3। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা অপশান দেখব। এ নম্বর অপশান হচ্ছে 0.3, বি নম্বর অপশান হচ্ছে 3, সি নম্বর অপশান হচ্ছে 0.9, আর ডি নম্বর অপশান হচ্ছে 9। তাহলে আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে বি নম্বর, বি, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে বি মানে 3। ঠিক আছে, খুব ভালো করে দেখো, 243 মানে 3 টু দি পাওয়ার 5, আর নিচে 1000 মানে 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 2-এর নিচে 10, এখানেও 2-এর 10, এই যে 2-এর নিচে 10, দশমিকের জন্য নিচে একটা 10, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6/10, কাটলে 3/5, 10 টু দি পাওয়ার 3/5, আর এখানে দেখো 10 টু দি পাওয়ার 3/5, তার মানে এই দুটো কেটে গেল, আর এখানে থাকলো 1, সমান 3। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসছি আর নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যে নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। নিচে 4টা অপশান দেওয়া আছে, বলছে এর মধ্যে কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দেখো এ নম্বর অপশান দেওয়া আছে x প্লাস 2/x প্লাস 3, x প্লাস 2/x প্লাস 3। বি নম্বর হচ্ছে 3√x প্লাস 2/√x প্লাস 5। সি নম্বর হচ্ছে √2x² মাইনাস রুটের মধ্যে 3x প্লাস 6। আর ডি নম্বর হচ্ছে x টু দি পাওয়ার 10 প্লাস y টু দি পাওয়ার 5
+8। বলছে এর মধ্যে কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার প্রশ্ন তোমাদের যে বহুপদী সংখ্যামালা আমরা কি করে বুঝবো, কোনটাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা আর কোনটাকে আমরা বলবো না বহুপদী সংখ্যামালা, এটা একটা বিরাট কোশ্চেন। ঠিক আছে, আমি বলছি যেসব সংখ্যার ঘাত বা মাত্রা হচ্ছে অখণ্ড সংখ্যা হবে, অখণ্ড সংখ্যা, তাকেই বলা হবে বহুপদী সংখ্যামালা। আমি আবার বলছি যেসব বহুপদী সংখ্যার হচ্ছে মাত্রা বা ঘাত হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে অখণ্ড সংখ্যা কাকে বলে? সব স্বাভাবিক সংখ্যাকেই বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা মানে যেগুলো ঋণাত্মক না, যেমন মনে করো 1, 2, 3, 4, 5, 6, এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলোকেই বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকেই বলা হয় অখণ্ড সংখ্যা। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না, তথাপি শূন্যকে আমরা কিন্তু অখণ্ড সংখ্যার ঘরে রাখবো। ঠিক আছে, শূন্য স্বাভাবিক সংখ্যা না হলেও কিন্তু অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আমি আবার বলছি যেসব রাশির ঘাত বা মাত্রা অখণ্ড সংখ্যা বা অখণ্ড সংখ্যা, তাকেই আমরা কিন্তু বহুপদী সংখ্যা বলবো। খুব ভালো করে মনে রাখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা বহুপদী সংখ্যা। আমি ঠিক আছে 4টে অপশান আসছে, আমি দেখে নিচ্ছি কোনটা বহুপদী সংখ্যা। দেখো প্রথম এ নম্বর অপশানটা দেখো, এ নম্বর, এটা তো আছে x + 2/x +3 এরম আছে। এবার তোমার প্রশ্ন এটা বহুপদী সংখ্যা কি না সেটা আমরা কি করে বুঝবো? আমি একটা কথা আবার বলছি, এই যে ঘাত বা মাত্রা, এটা যদি তোমার অখণ্ড সংখ্যা হয়, অখণ্ড মানে 1, 2, 3, 4, 5, 6 পজিটিভ হয়, যদি ধনাত্মক হয়, তাহলে সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা, মানে যেটা স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যাও কিন্তু পূর্ণ সংখ্যা, সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। এখানে কিন্তু অখণ্ড সংখ্যা হলে বহুপদী সংখ্যা হবে। অখণ্ড সংখ্যা হলে মানে মাত্রা বা ঘাত সহগ না, মাত্রা বা ঘাত যদি অখণ্ড সংখ্যা হয়, তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী সংখ্যা। দেখি এটা মানে মাত্রা বা ঘাত অখণ্ড সংখ্যা কিনা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো x এর মাত্রা 1 প্লাস 2/x এর হচ্ছে 1 প্লাস 3। এবারে এটা উপরে নিয়ে যাব, তাহলে x⁴1 প্লাস 2x⁻−1। হ্যাঁ দেখো এটা কিন্তু অখণ্ড সংখ্যা না, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু অখণ্ড সংখ্যা না, এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা না। আর +3, তাহলে এটা কিন্তু বহুপদী সংখ্যা নয়। আমরা লিখে দিচ্ছি বহুপদী সংখ্যা নয়, এটা কিন্তু বহুপদী সংখ্যা নয়, যেহেতু এটা মাত্রা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, মানে অখণ্ড সংখ্যা নয়। -1 কিন্তু এটা উপরে নিয়ে গেলে কিন্তু -1 হবে, তাহলে এটাকে আমরা বহুপদী সংখ্যা বলবো না। এবার চলে আসতেছি বি নম্বর অপশনটা দেখে নিচ্ছি একটু। এটা আছে 3√x প্লাস 2/√এর মধ্যে x প্লাস 5, এটাকে 3 আর রুট তুলে দিলে কিন্তু পাওয়ার কিন্তু হাফ হবে। আমরা যখন রুট মানেই পাওয়ার হাফ, খুব ভালো করে মনে রেখে দেবে, রুট মানে পাওয়ার হাফ। কিন্তু আমি লিখছি, দেখো কীভাবে লিখছি, তাহলে x⁴ এটা কিন্তু হাফ, তার মানে রুট তুলে দিলে পাওয়ার হাফ, প্লাস 2 এটাও তো x⁴½ প্লাস 5। দেখো এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। এই হাফ, 1, 3, 1, 2 এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো না। তার মানে এটাও কিন্তু বহুপদী সংখ্যা নয়, এটাও বহুপদী সংখ্যা নয়। কিন্তু যেহেতু ঘাত বা মাত্রা হচ্ছে অখণ্ড সংখ্যা নয়, এটা কিন্তু মূলদ সংখ্যা, পাওয়ারটা কিন্তু মূলদ সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে যেটা স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3, 4, 5, 6 যেটা হচ্ছে পজিটিভ, ধনাত্মক। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি সি নম্বর অপশান, দিচ্ছি সি অপশান।
আমরা দুটো অপশান দেখলাম, কিন্তু এখনও কিন্তু আমরা বহুপদীর সংখ্যা পেলাম না। খুব ভালো করে দেখো, তোমাদের কিন্তু বের করা খুব সুবিধা হবে যে কোনটা বহুপদী তোমরা কিন্তু বুঝতে পারবে। মানে ঘাত বা মাত্রা কিন্তু অখণ্ড সংখ্যা হতে হবে। অখণ্ড মানে হচ্ছে পজিটিভ সংখ্যা, 1 2 3 4 5 6 এগুলা, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক যে সংখ্যা। শূন্যও কিন্তু একটা অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এবার সিনেমা চলে আসতেছি, √2x² মাইনাস রুটের মধ্যে 3x প্লাস 6, এটা ঠিক আছে। এর সহগ হচ্ছে বাস্তব সংখ্যা, এটাকে কিন্তু আমরা অখণ্ডই ধরবো আমরা। সমান সমান √2 পাওয়ার 2 মাইনাস এটা √3 ইন্টু এখানে হচ্ছে x⁻½ হয়ে গেলে, কিন্তু এই যে এক্সটা কিন্তু রুটের মধ্যে, এক্স রুটের মধ্যে থাকলে এর পাওয়ার রুট তুলে দিলে পাওয়ার ½ তাহলে এখানে কিন্তু এটা কিন্তু অখণ্ড সংখ্যা হলো না। আর প্লাস 6, তাহলে এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। এটা যেহেতু এক্স রুটের মধ্যে আছে, যদি রুটের বাইরে থাকতো তাহলে আমরা কিন্তু অখণ্ড সংখ্যা ধরতাম, এক্সের পাওয়ার কিন্তু 1 হতো। এটা যদি রুটের বাইরে থাকতো তাহলে পাওয়ারটা কিন্তু 1, ঠিক আছে। যদি এরম থাকতো যদি এরম থাকতো তাহলে কিন্তু √3x এর অখণ্ড, ঠিক এরকম হতো। যদি এইরকম হতো তাহলে এটা কিন্তু বহুপদীর সংখ্যা হতো। যেহেতু রুটের মধ্যে আছে তাহলে পাওয়ার কিন্তু ½ রুট তুলে দিলে পাওয়ার ½ তার মানে এটা কিন্তু বহুপদী সংখ্যা নয়। এটাও কিন্তু বহুপদী সংখ্যা নেই। খুব ভালো করে দেখো, তোমাদের অনেক সময় কোশ্চেন আসে 3-4টা দিয়ে বলে যে এর মধ্যে কোনটি বহুপদীর সংখ্যা। এটা শিখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে কিভাবে বের করে বহুপদী। এবার চলে আসতেছি ডি নম্বরে। দেখো ডি দেওয়া আছে x⁻10 প্লাস y⁵ প্লাস 8। হ্যাঁ, এবার দেখো এর ঘাত বা মাত্রা কিন্তু অখণ্ড সংখ্যা। এর মাত্রা ঘাত দেখো অখণ্ড সংখ্যা, এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা আছে আর নেগেটিভ নাই, তাহলে এটা কিন্তু বহুপদী সংখ্যা। এটা কিন্তু বহুপদী সংখ্যা, এটা হচ্ছে বহুপদী সংখ্যা। এর ঘাত বা মাত্রা কিন্তু অখণ্ড সংখ্যা, মানে যেটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে যেটা পজিটিভ, 1 2 3 4 5 6 এগুলা, এটা হচ্ছে বহুপদীর সংখ্যা। কিন্তু এখানে প্রশ্ন আছে যে এক চল বিশিষ্ট বহুপদী। এখানে বলছে এটা একটা সমস্যা দাঁড়ায় গেল, এক চল বিশিষ্ট, কিন্তু এখানে তো 2 চল আছে, এক্স একটা চল, ওয়াই একটা চল, তাহলে এটাও তো অ্যান্সার হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সার পাচ্ছি না। যদি বলতো দ্বিচল বিশিষ্ট, দ্বিচল, এগুলোকে চল বলা হচ্ছে, দ্বিচল বিশিষ্ট, তাহলে অ্যান্সার কিন্তু ডি নম্বর হতো। এগুলো তো বহুপদীর সংখ্যাই না, এগুলো বহুপদীর সংখ্যাই না, তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কোনোটাই হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু বহুপদী সংখ্যা কিন্তু দ্বিচল বিশিষ্ট। এখানে অ্যান্সার চাইছে যে এক চল বিশিষ্ট বহুপদীর সংখ্যা, তাহলে এখানে অ্যান্সার কোনটা করব? অ্যান্সার তো কোনটাই হচ্ছে না। ঠিক আছে, খুব ভালো করে দেখো বহুপদীর সংখ্যা কিভাবে বের করতে হয়। আমি লাস্ট একবার বলে নিচ্ছি, বহুপদীর সংখ্যা আমরা কোনগুলোকে বলবো? যার হচ্ছে মাত্রা বা ঘাত হচ্ছে অখণ্ড সংখ্যা হবে। অখণ্ড সংখ্যা মানে যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, মানে 1 2 3 4 5, মানে যেটা ধনাত্মক, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বহুপদী সংখ্যা। ঠিক আছে, এখানে অ্যান্সার আমি কিছুই পাচ্ছি না। এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যা, এটা বহুপদী সংখ্যা না। এ নম্বর বহুপদীর সংখ্যা না, বি নম্বর বহুপদীর সংখ্যা না, সিও বহুপদীর সংখ্যা না, ডি বহুপদীর সংখ্যা কিন্তু দ্বিচল বিশিষ্ট, কিন্তু এখানে বলছে একচল বিশিষ্ট। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। দেখো 1-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে যে ay প্লাস বি ইকুয়াল টু 0, ay প্লাস বি ইকুয়াল টু 0, এ ও বি হচ্ছে ধ্রুবক, এ নট ইকুয়াল টু 0, এর মানটা কিন্তু 0-এর সঙ্গে সমান নয়। সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে, এক্স অক্ষের সমীকরণ হবে যখন এ মানে এ নম্বর অপশান বি ইকুয়াল টু এ, বি নম্বর অপশান বি ইকুয়াল টু -1, আর সি নম্বর অপশান বি ইকুয়াল টু 2, আর ডি নম্বর অপশান বি ইকুয়াল টু 0। বলছে এর মধ্যে কোন ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে
এক্স অক্ষের সমীকরণ হবে। এবার তোমার কাছে প্রশ্ন যে মাস্টার হচ্ছে এক্স অক্ষের সমীকরণটা আমরা কীভাবে বুঝবো? এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো। যদি ওয়াই ইকুয়াল টু জিরো হয় সেটা হবে এক্স অক্ষের সমীকরণ। আবার ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল টু জিরো। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। আমি আবার বলছি, এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, আবার ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল টু জিরো। খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট কথা কিন্তু। আমি একটু এখানে লিখে দিচ্ছি যে এক্স অক্ষের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ এর মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো হবে। এক্স অক্ষের সমীকরণ মানেই ওয়াই ইকুয়াল টু জিরো, আর ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু এখানে এক্স অক্ষের সমীকরণ মানে আমাকে এটা করতে হবে, এই জিনিসটা করতে, মানে ওয়াই ইকুয়াল টু জিরো নিয়ে আসতে হবে। তাই না? এর মধ্যে কোন অপশানটা প্রয়োগ করলে আমি দেখব ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে। আমরা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করব, মানে দেখব অপশান প্রয়োগ করে দেখব যে কোন অপশানে ওয়াই ইকুয়াল টু জিরো আসছে। খুব ভালো কথা আমি করছি, তোমাদের বুদ্ধি শিখাচ্ছি, খুব ভালো করে দেখো। প্রথমে দেখো প্রশ্ন আছে এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো এরকম দেওয়া আছে। আমরা প্রথমে এ নম্বর অপশান প্রয়োগ করে দেখছি। এখানে বি ইকুয়াল টু এ আছে, তাহলে এখানে এ ওয়াই প্লাস বি এর জায়গায় বি সমান কি এ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবার আমরা এটাকে ওপার করে দিচ্ছি, তাহলে এ ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ নিচে এ। আমরা কিন্তু এ নম্বর যে অপশানটা দেওয়া আছে সেটা প্রয়োগ করে দেখছি যে বি তোমার ওয়াই ইকুয়াল টু জিরো আসছে কিনা। ওয়াই ইকুয়াল টু যদি জিরো আসে তবেই এটা এক্স অক্ষের সমীকরণ হবে, কিন্তু খুব ভালো করে মনে রাখবে কিন্তু। তাহলে তোকে এটা দেখো কাটাকাটি করলে কি হচ্ছে এক, তার মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু অপশান হচ্ছে না। এবার আমরা বি নম্বরটা দেখি, এবার বি অপশান দেখছি। এখানে দেওয়া আছে এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো। এবার দেখো বি নম্বর আছে বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবার বি এর জায়গায় কিন্তু আমরা মাইনাস ওয়ান বসাবো, দেখবো যে ওয়াই ইকুয়াল টু জিরো আসে কি না। যদি ওয়াই ইকুয়াল টু জিরো আসে তবেই এটা এক্স অক্ষের সমীকরণ হবে। আমরা দেখি প্রয়োগ করে। বা এ ওয়াই দেখো বি এর মান কত, বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার আমরা ওটা এপার করে দিচ্ছি, তাহলে এ ওয়াই ইকুয়াল টু ওয়ান, অতএব ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এ। এখানে ওয়াই সমান কিন্তু ওয়ান বাই এ আসলো, আমার দরকার ওয়াই ইকুয়াল টু জিরো, আমার দরকার ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে এটাও কিন্তু না, এটাও কিন্তু হবে না। এবার আমরা দেখব সি নাম্বার, সি অপশান প্রয়োগ করব, সি অপশান প্রয়োগ করছি। তাহলে এখানে আছে এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু এরকম দেওয়া আছে। এবার সি নম্বরে দেখো বি ইকুয়াল টু টু দেওয়া আছে, আমরা বি যা টু বসে দেখবো যে ওয়াই ইকুয়াল টু জিরো আসে কিনা। তাহলে এখানে এ ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, বা এ ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বাই এ। এখানেও কিন্তু ওয়াই ইকুয়াল টু জিরো আসলো না, আসে নাই, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। এবার আমরা চলে যাচ্ছি ডি নম্বর অপশান, ডি প্রয়োগ করে দেখি। তোমার সমীকরণ দেওয়া আছে এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো। দেখো ডি নম্বর দেখো বি ইকুয়াল টু জিরো, তার মানে বি এর মানটা কিন্তু এবার জিরো দেওয়া আছে। বা এ ওয়াই প্লাস বি, মানে এখানে বি এর জায়গায় কি লিখবো জিরো ইকুয়াল টু জিরো, বা এ ওয়াই ইকুয়াল টু জিরো, এর সঙ্গে জিরো যোগ করলেই এটাই হবে জিরো, অতএব ওয়াই ইকুয়াল টু জিরোর নিচে এ সমান সূচক জিরো। দেখো ডি নম্বর অপশান প্রয়োগ করে দেখলাম যে ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো মানেই তো এক্স অক্ষের সমীকরণ, তার মানে ডি নম্বর। তাহলে এই অপশানটা হবে, এই অপশানটা অ্যান্সার হবে। তাহলে আমরা অ্যান্সার লিখবো যে ডি, অ্যান্সার লিখবো হচ্ছে ডি। এটাই হচ্ছে অ্যান্সার।
দেখো খুব ভালো করে দেখো, আমরা কিন্তু অপশানগুলো প্রয়োগ করে দেখলাম যে কোন অপশান প্রয়োগ করলে ওয়াই ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, সেটা হচ্ছে ডি নম্বর অপশান যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু 0 আমরা কিন্তু পেয়ে যাব। অতএব এটাই হচ্ছে অ্যান্সার, ডি নম্বরটা অ্যান্সার হবে। আর এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই ইকুয়াল টু 0, আবার ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল টু 0। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। একের 5 নম্বর দেখো খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে যে এবিসিডি সামান্তরিকের কোন বিএডি ইকুয়াল টু কোন এবিসি। এবিসিডি একটা সামান্তরিক যার দুটি কোণ হচ্ছে সমান, দুটি কোণ মানে হচ্ছে একই পার্শ্বের দুটি অন্তঃকোণ সমান। সামান্তরিকের সাধারণত বিপরীত কোণ সমান হয়, এখানে একই পার্শ্বের দুটি কোণ সমান। কোণ বিএডি ইকুয়াল টু কোণ এবিসি হলে সামান্তরিকটি কী ধরনের সামান্তরিক হবে? এটা রম্বস, ট্রাপিজিয়াম, আয়তাকার চিত্র, না কোনোটি নয়? কোনটা সামান্তরিক হবে? ঠিক আছে, আমরা একটু চিত্র এঁকে নিচ্ছি। প্রথমে হচ্ছে এটা একটা রম্বস আঁকাচ্ছি। এটা একটা রম্বস এ বি সি ডি, এটা হচ্ছে একটা রম্বস। এবার প্রশ্ন হচ্ছে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে এবং কর্ণ দুটি অসমান, তাকেই বলা হচ্ছে রম্বস। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ মানে 90 ডিগ্রি না এবং কর্ণ দুটি সমান না, তাকেই বলা হচ্ছে রম্বস। রম্বসে কিন্তু একই পাশের দুটো কোণ কিন্তু সমান হবে না, মানে তার মানে কোণ বিএডি নট ইকুয়াল টু কোণ এ বি সি, এই দুটা কোণ কিন্তু সমান হবে না রম্বসের। হবে না। তাহলে 1 নম্বর অপশান হচ্ছে না। এবার চলে আসতে, এটা হচ্ছে মনে করো এ নম্বর অপশান। এবার চলে আসতেছি বি নম্বর অপশান, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামকে তো সামান্তরিক বলা যাবে না। ট্রাপিজিয়ামের দুটো বিপরীত বাহু সমান কিন্তু বাকি দুটো তো অসমান, এটাকে সামান্তরিক বলা যাবে না। ট্রাপিজিয়াম ঠিক এরকম এর নাম দিচ্ছি এ বি সি ডি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এটাকে সামান্তরিক বলা যাবে না। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং বিপরীত কোণগুলি সমান এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকেই বলে, এবং কর্ণ দুটি সমান হয় অসমান হয়, তাকেই বলা হচ্ছে সামান্তরিক। তাহলে এটাকে কিন্তু আমরা সামান্তরিক বলতে পারছি না। এবার চলে আসতেছে সি। এবার হচ্ছে আয়তাকার চিত্র, একটা আয়তাকার চিত্র। আয়তাকার চিত্র, ঠিক আছে, একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে এ বি সি ডি, এটা আয়তাকার চিত্র। এটা হচ্ছে আয়তাকার চিত্র। দেখো এখানে কিন্তু দুটা কোণ সমান। আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, তার মানে দেখো এই কোণও 90 ডিগ্রি হবে, এই কোণও 90 ডিগ্রি হবে, এই কোণও 90 ডিগ্রি হবে, আবার এই কোণও 90 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে কোণ বি এ ডি ইকুয়াল টু কোণ এ বি সি। এক্ষেত্রে কিন্তু দুটো কোণ সমান হবে, আয়তক্ষেত্রে কিন্তু দুটো কোণ সমান হবে। তার মানে আমাদের কিন্তু সি অপশানটা হচ্ছে অ্যান্সার। তাহলে আয়তক্ষেত্রে কিন্তু একই পাশের দুটি কোণ কিন্তু সমান, একই পাশে দুটি অন্তঃকোণ কিন্তু সমান হবে। এই দুটো কোণ সমান মানে সমান হচ্ছে এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর অ্যান্সার হবে। আমার অপশান হচ্ছে সি। রম্বসে এই দুটো কোণ কিন্তু সমান না, ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। আর সি নম্বর হচ্ছে আয়তক্ষেত্রে কিন্তু দুটো কোণ সমান এবং আয়তক্ষেত্রের প্রতিটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কোণ সমান, এই দুটোর সঙ্গে সব সমান, অতএব সি নম্বর অপশানটা আমার অ্যান্সার হবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে।
আর নেক্সট হচ্ছে 1-6 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে, মূল বিন্দু, এখানে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে এক্স এর মান, বলছে এক্স এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব যে মূল বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 0,0, মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে এখানে দেওয়া আছে একটা x,4 আর একটা হচ্ছে 0,0। এই দুটো বিন্দুর মধ্যে আমি কিন্তু দূরত্ব বের করব। দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এটা কিন্তু রুটের মধ্যে, পাশে হচ্ছে একক। আমি লিখছি, দেখো লিখব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার রুটের মধ্যে x1 হচ্ছে x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস একটা হচ্ছে 4 মাইনাস 0 তার হোল স্কয়ার। ঠিক আছে, এখানে x1 হচ্ছে x, x2 হচ্ছে 0, y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে 0, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক। এবার এখানে লিখছি, তাহলে x তার হোল স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, রুটের মধ্যে x স্কয়ার প্লাস 16 এত একক। কিন্তু এখানে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে, দেখো বিন্দুর দূরত্ব, এই দূরত্ব দেওয়া আছে 5 একক, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব অঙ্কে দেওয়া আছে 5 একক, শর্তানুসারে এটা ইকুয়াল টু 5 একক। শর্তানুসারে এই দুটো কী হবে, সমান হবে। শর্তানুসারে আমরা এখানে লিখছি, শর্তানুসারে তাহলে আমরা লিখব রুটের মধ্যে x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 5। শর্তাংশের দুটো সমান, কিন্তু আমার অনুযায়ী দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x স্কয়ার প্লাস 16, কিন্তু অঙ্কে দেওয়া আছে দূরত্ব 5, শর্তাংশের দুটো সমান। এইবার আমরা কিন্তু রুটকে তুলে দেবো, এবং রুটকে তুলতে হলে উভয় পক্ষে আমরা কিন্তু বর্গ করব, উভয় পক্ষে বর্গ মানে স্কয়ার করব উভয় পক্ষে। দেখো করছি, রুটের মধ্যে x স্কয়ার প্লাস 16 তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 5 তার হচ্ছে হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। এবার দেখো যখন স্কয়ার করবো তখন রুটটা উঠে যাবে, x স্কয়ার প্লাস 16 আর এইদিকে কিন্তু 5 স্কয়ার মানে 25, 25। তাহলে এখানে x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 9, অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে x এর মান কিন্তু আমার বের হলো প্লাস মাইনাস 3। তাহলে এ নম্বর অপশান প্লাস মাইনাস 4, বি নম্বর অপশান প্লাস মাইনাস 5, সি নম্বর অপশান প্লাস মাইনাস 3, আর ডি নম্বর হচ্ছে কোনোটি নয়, তার মানে হচ্ছে সি নম্বর। তাহলে অ্যান্সার হচ্ছে সি, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, দুটা বিন্দুর মধ্যে দূরত্ব মানে হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস
y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক, এটা কিন্তু মনে রেখে দিবে। ঠিক আছে, এবার চলে আসছিস আমি নেক্সট অঙ্কে, হচ্ছে 2-1 নম্বর। দেখো প্রশ্ন আছে যে অমূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এ নম্বর। আর বি নম্বর হচ্ছে একটি তুরীয় অমূলদ সংখ্যার উদাহরণ। প্রশ্ন হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0, তাকেই হচ্ছে অমূলদ সংখ্যা বলে। প্রথমে লিখছি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা ও q নট ইকুয়াল টু 0, তাকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, তার মানে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকেই বলা হচ্ছে অমূলদ সংখ্যা। আর যেমন হচ্ছে √2, √3, √5, √7 ইত্যাদি, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। √2, √3, √5, √7 এগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। আমি আবার বলছি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকেই বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √2, √3, √5, √7 ইত্যাদি, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার তুরীয় অমূলদ সংখ্যা, তুরীয় অমূলদ সংখ্যা। তুরীয় অমূলদ সংখ্যা হচ্ছে একটা হচ্ছে ই, আরটা হচ্ছে পাই, ই এবং পাই, এটা হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা। এই দুটোই হচ্ছে অমূলদ সংখ্যা। এটা হচ্ছে নিধান, লগ যখন করবে তখন আমরা ইকে নিধান হিসেবে ব্যবহার করি। এটাকে বলা হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা। ই আর হচ্ছে পাইকেও বলা হয় তুরীয় অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি আমি নেক্সট অঙ্কে, 2-2 নম্বর। দেখো এটা একটা সমাধান করতে হবে, এটা একটা সূচকের সমাধান। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। দেখো কীভাবে করছি, খুব ভালো করে লক্ষ্য করবে, সূচকের অঙ্ক খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে 2^5x প্লাস 2^5x প্লাস 4 প্লাস 2^9 ইকুয়াল টু 2^10। আমরা প্রথমে 2^9কে ওপার করে দেবো। এপার থেকে ওপারে গেলে কিন্তু চিহ্নটা কিন্তু পাল্টে যাবে, যদি প্লাস থেকে হবে মাইনাস, আর যদি মাইনাস থেকে হবে প্লাস। আমি লিখছি দেখো, তাহলে এখানে 2^5x, আচ্ছা এটাকে ভাঙে আমরা লিখতে পারি ইন্টু 2^4। এই দুটো গুণ করলে কিন্তু আবার এটা ফিরে আসবে। যখন আমরা গুণ করব তখন পাওয়ার কিন্তু যোগ হবে, মানে 5x প্লাস 4 হবে, 2^5x প্লাস 4। এটাকে ভাঙ্গা আমরা এভাবে লিখতে পারি, এটা গুণ করলে আবার কিন্তু এটা ফিরে আসবে। যখন আমরা গুণ করব তখন এই দুটো পাওয়ার কিন্তু যোগ হবে। ঠিক আছে, এটাকে ভাঙ্গে এইভাবে লেখা যায়, ইকুয়াল টু 2^10 মাইনাস 2^9। খুব ভালো করে দেখবে, লক্ষ্য করো, বুঝতে এমন কিছু কঠিন হবে না। আবার তারপরে স্টেপ লিখছি 2^5x ইন্টু 2^4 ইকুয়াল টু এখানে দেখো, এখানে আসা হচ্ছে, এটাকে ভাঙে নিচ্ছি 2^9 ইন্টু 2^1। দেখো এই দুটো গুণ করলে কেন 2^10 হবে, কিন্তু পাওয়ার কিন্তু যোগ হবে, পাওয়ার হচ্ছে কী হবে, যোগ হবে, মাইনাস
টু দি পাওয়ার 9। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা লিখতে পারি আগে যা আসবে তাই লিখছি, টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু, এটা ভাঙলে এটা হবে একই উপরটাই রাখছি। আর এখান থেকে আমরা টু দি পাওয়ার 9 কমন নিচ্ছি, তাহলে এখানে 2 মাইনাস 1, আমরা কিন্তু এটাকে কমন নিচ্ছি, কমন এই টু দি পাওয়ার 9 কমন নিচ্ছে, তাহলে এখানে 2 আর মাইনাস কিছু নাই মানে 1। আরেকটা স্টেপ, টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু টু দি পাওয়ার 9, এখানে 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 1 লেখার দরকার নেই, এর সাথে 1 গুণন মানে এটাই হবে, এখানে 1 আর লিখলাম না, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে এটাই হবে। এবার দুই দিক থেকে 2 তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকবে 5x প্লাস 4 ইকুয়াল টু 9। 5x প্লাস 4 দুই দিক থেকে উঠে গেল, 2 উঠে গেল, তাহলে 5x প্লাস 4 ইকুয়াল টু 9, তাহলে 5x ইকুয়াল টু 9 মাইনাস 4, তাহলে 5x ইকুয়াল টু 5, অতএব x ইকুয়াল টু 5/5 কাটলে হচ্ছে 1, অতএব x ইকুয়াল টু 1। খুব ভালো করে দেখো, এটা গুণটা না লিখলেও হতো, এটা একই থেকে গেল, আর এটাকে এইভাবে ভাঙা যায়, ভাঙাটা দেখলে আবার গুণ করলে এটাই ফিরে আসবে। ঠিক আছে, আর এখানে 10কে টু দি পাওয়ার 10কে আমরা ভেঙে নিলাম, টু দি পাওয়ার 9 ইন্টু টু দি পাওয়ার 1, এই দুটো যখন আমরা গুণ করব তখন পাওয়ার যোগ হবে, এটা 10 হয়ে যাবে, 10কে এইভাবে লেখা যায়। এর মধ্যে টু দি পাওয়ার 9 কমন নিলাম, তাহলে 2 মাইনাস 1, এখানে 2-এতে 1 বিয়োগ করলে 1 হবে, 1 লেখার দরকার নাই, 1 কিছু নাই মানে 1 আছে। এবার দুই দিক থেকে 2 উঠে গেলে এবার x ইকুয়াল টু হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর দেখো, প্রশ্ন আছে 2x প্লাস 7y ইকুয়াল টু 12, 2x প্লাস 7y ইকুয়াল টু 12 এর সমাধান সেট তৈরি করতে হবে। গ্রাফ করতে গেলে আমরা কিন্তু সমাধান সেট তৈরি করি, সেই সমাধান সেটটা এখানে তৈরি করে দেখাতে হবে। প্রশ্ন আছে দেখো, এখানে আছে 2x প্লাস 7y ইকুয়াল টু 12, আমরা কিন্তু এক্সকে ওপার করে দেবো, আমরা ওয়াই ইকুয়াল টু কত বের করব। আমরা কিন্তু সবসময় ওয়াই ইকুয়াল টু কত বের করব, এক্স ইকুয়াল টু কত বের করলেও হবে, আমরা কিন্তু বের করছি ওয়াই ইকুয়াল টু কত। দেখো, তাহলে এটাকে ওপার করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 7y ইকুয়াল টু 12 মাইনাস 2x, এই 2xটা ওপারে গেলে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, অতএব y ইকুয়াল টু উপরে হচ্ছে 12 মাইনাস 2x, তার নিচে 7, 12 মাইনাস 2x বাই 7। ঠিক আছে, এবার আমরা কিন্তু ঘর করব, সেট ঘর। একটা এক্স, একটা হচ্ছে ওয়াই। আমরা কিন্তু এক্সের মানটা এমনভাবে ধরবো যেন 12-র সঙ্গে যোগ বা বিয়োগ করে 7 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এমন সংখ্যা ধরবো যেন এক্সের মান যা ধরবো 2-এর সঙ্গে গুণ হবে, তারপর আমরা 12-র সঙ্গে যোগ বা বিয়োগ করবো, করে 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কত ধরবো বলো। প্রথমে যদি আমরা ধরি এক্সের মান -1, এক্সের মান আমরা ধরছি -1, এক্সের মান যদি -1 ধরি, এক্সের মান -1 ধরে দেখো এরকম দাঁড়াচ্ছে 12 মাইনাস 2, এখানে -1, তার নিচে 7, ঠিক এরকম দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু। এক্সের মান যদি আমরা -1 ধরি, তাহলে এক্সের জায়গায় আমরা -1 লিখবো, ওয়াই ইকুয়াল টু ঠিক এরকম ফিগার আসবে, সমান সমান উপরে কত হবে 12, মাইনাসে মাইনাসে প্লাস 2, আর তার নিচে হচ্ছে 7, এই মাইনাস আর মাইনাস গুণ করলে +2। ঠিক আছে, এবার 12-র সঙ্গে 2 যোগ করলে 14, তার নিচে 7, কাটলে হচ্ছে 2, ওয়াইয়ের মান 2, তার মানে ওয়াই কত হবে 2, ওয়াইয়ের মান হচ্ছে 2। ঠিক আছে, এবার দেখো নেক্সট, তারপর কত ধরবো। এবার এক্সের মান আমরা 6 ধরছি, 6, এক্সের মান ধরবো 6, এক্সের মান আমরা ধরছি কিন্তু 6 ধরছি। দেখো এবার এক্সের মান যদি 6 ধরি, তাহলে এখানে জিনিসটা ফিগারটা দাঁড়াবে এরকম 12 মাইনাস 2 গুণন 6, নিচে 7। এক্সের মান যদি 6 ধরি, তাহলে এখানে 6 কিন্তু 2-এর সঙ্গে গুণ, নিচে 7, তার মানে সমান সমান কত হচ্ছে
12 মাইনাস 12 নিচে 7। এবার 12 থেকে 12 বাদ দিলে 0, তার নিচে 7 সমান সমান 0। ওয়াই এর মান 0, এক্স এর মান 6 হলে ওয়াই এর মান কিন্তু 0। ঠিক আছে, এবার এক্স এর মান ধরবো হচ্ছে 13 ধরছি। এক্স এর মান ধরবো 13, এক্স এর মান ধরছি 13 ধরছি। এক্স এর মান 13, মানে আমি 7 এর সঙ্গে আমরা 7, এখানে নিচে 7 আছে, 7 যোগ করছি, 7 যোগ করবো কিন্তু। এবার এক্স এর মান ধরছি 13। দেখো এক্স এর মান যদি 13 ধরে এরম দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে 12 মাইনাস 2 গুণন 13 আর তার নিচে হচ্ছে 7। তাহলে 12 মাইনাস 26 তার নিচে 7। এক্স এর মান আমরা 13 ধরছি, 13 দুগুণ, তাহলে 12 26 থেকে 12 বাদ, তাহলে 14 নিচে 7 কাটলে হচ্ছে 2। তাহলে -2, এটা হবে -2। আমরা যদি 13 ধরি হবে -2। এবার এর সঙ্গে আরও 7 যোগ করো, 7 যোগ হবে, তারপর হচ্ছে 20, তারপর 27, তারপর আরও 7 যোগ করো 34। এবার আমরা অসংখ্য ধরতে পারবো, 7 যোগ হবে, আর এখানে 2 করে এখান থেকে -2 হবে, এটা হবে -4 -6, ঠিক আছে, -8। দেখি মিলে কিনা। এবার যদি 20 ধরি, এক্স এর মান 20 ধরি, এক্স এর মান যদি 20 ধরি, তার জিনিসটা এরকম দাঁড়াচ্ছে 12 মাইনাস 2 গুণন 20 তার নিচে 7। এরকম হবে। এক্স এর মান কিন্তু আমরা 20 ধরছি, এক্স 2x, এখানে এক্স এর জায়গায় 20, তাহলে 12 মাইনাস 40 নিচে 7। এবার 40 টা 12 বাদ, মাইনাস কত হবে, 2 আছে 10 হবে 8, 28 নিচে 7 কাটলে হচ্ছে 4, -4, 20 ধরলে -4। এবার 27 ধরলে -6, 34 ধরলে -8। এবার তারপর আরও 7 যোগ করো, আরও 7 41 ধরলে -10। এরকম চলতেই থাকবে, অনেক ধরা যাবে। ঠিক এইভাবে আমাকে সেট তৈরি করতে হবে। এখানে 7 বাড়বে, এখানে মানে 2 করে কমে যাবে। এইভাবে তুমি একটা বার করা, পরেগুলো তুমি এইভাবে করতে পারবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 2 এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0, কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। দেখো এই ধরনের শর্টের কিন্তু 3টা নিয়ম আছে। একটা আছে অসংখ্য সমাধান থাকবে, একটা আছে কোনো সমাধান সম্ভব নয়, আর একটা আছে একটি মাত্র সমাধান থাকবে। আমি লিখে দিচ্ছি 3টার ফর্মুলা, আমি লিখে দিচ্ছি কিভাবে করবে। ফার্স্টে 1 নম্বর, যখন এরকম হবে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, যখন এরকম হবে, এটা হচ্ছে অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। যখন প্রশ্নে থাকবে যে অসংখ্য সমাধান থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফর্মুলা প্রয়োগ করবে। ঠিক আছে, এই ফর্মুলা প্রয়োগ করবে। এখানে a1 হচ্ছে x এর সহগ, a2 হচ্ছে x এর সহগ, ও b1 হচ্ছে y এর সহগ, আর b2 হচ্ছে y এর সহগ, এখানে সহগ লিখবে। আর c1 হচ্ছে xy সারা যে ধ্রুবক রাশি থাকবে, আর c2 তাই ধ্রুবক রাশি যেটা থাকবে সেটা। ঠিক আছে, এটা কিন্তু অসংখ্য সমাধান থাকবে, মানে এক্ষেত্রে কিন্তু দুটা একটাই সরলরেখা পাওয়া যাবে। এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফ করি, তাহলে কিন্তু আমরা একটা সরলরেখাই পাবো কিন্তু। ঠিক আছে, একটাই সরলরেখা পাবো, এখানে কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যায়, এটা হচ্ছে সমাপতিত সরলরেখা। ঠিক আছে, এবার চলে আসতেছি যে একটি মাত্র সমাধান পাওয়া যাবে, যেটা প্রশ্নে দেওয়া আছে যে কেবলমাত্র একটি মাত্র সমাধান থাকবে, সেটা হচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। যেটা এখন যেটা করব, তার ফর্মুলা হচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এখানে হচ্ছে একটি মাত্র সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে।
এক্ষেত্রে কিন্তু আমরা একটি সমাধান পাবো, তার মানে দুটো সরলরেখা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে। আমরা যদি গ্রাফে বসাই তো দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করবে, তার মানে একটাই সমাধান পাবো যেখানে ছেদ করবে। আর এটা কিন্তু একটাই সরলরেখা পাওয়া যাবে, দুটো মিলে একটার উপরেই যাবে, অসংখ্য সমাধান পাওয়া যাবে সেক্ষেত্রে। আর এটা হচ্ছে একটি মাত্র সমাধান পাওয়া যাবে, যেটা আমি করব, একটু পরে করব। এরকম আর একটা আছে 3 নম্বর আছে যে কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমাধান সম্ভব নয়। সেটা হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 আর নট ইকুয়াল টু c1/c2। কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমাধান পাওয়া যাবে না, কারণ এখানে দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল হবে, কখনোই মিলিত হবে না। আমরা যদি গ্রাফে এই দুটো সমীকরণে বসাই তাহলে দেখা যাবে দুটো সরলরেখা সমান্তরাল হচ্ছে, কখনোই মিলিত হবে না। এক্ষেত্রে আমরা কিন্তু কোনো সমাধান পাবো না, ঠিক আছে, কোনো সমাধান পাওয়া যাবে না। সেটা হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। খুব ভালো করে এই 3টা ফর্মুলা কিন্তু মনে রেখে দিবে, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা করব, আমরা কিন্তু এই 2 নম্বর ফর্মুলাই করব। 2 নম্বর যেটা হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এবার দেখো a1 এর মান হচ্ছে k, আর a2 হচ্ছে 8, নট ইকুয়াল টু b1 হচ্ছে -21, আর b2 হচ্ছে -7, আর b1 হচ্ছে -21, এখানে হচ্ছে -7। তাহলে দুটো মাইনাস কিন্তু কেটে দেবে, আর 7 দিয়ে কাটলে কিন্তু 3, আমরা কাটাকাটি করলাম, এখানে করছি। অতএব k নট ইকুয়াল টু 3 8 24, তাহলে k নট ইকুয়াল টু 24, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। a1 এর মান হচ্ছে k, a2 এর মান 8, b1 এর মান হচ্ছে -21, b2 এর মানে -7, কেটে গেল 3, তাহলে এখানে 3 8 24, k নট ইকুয়াল টু 24, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে 3টা সমীকরণ মনে রেখে দেবে, এই 3টা সমীকরণের মধ্যেই এই নিয়মের শর্ট চলে আসবে, খুব ভালো করে দেখবে। নেক্সট 2 এর 5 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে লক্ষ্য করে প্রশ্ন গেছে দেখো। বলছে a3 + b3 + c3 - 3abc ইকুয়াল টু 0। a3 + b3 + c3 - 3abc ইকুয়াল টু 0, এবং a + b + c নট ইকুয়াল টু 0, মানে a + b + c সমান 0 না, আমাকে বের করতে হবে a b c এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটা কিন্তু একটা ফর্মুলা, যে a3 + b3 + c3 - 3abc, এটা সমান কি হয় ফর্মুলা, এটা সমান হচ্ছে a + b + c * a² + b² + c² - ab - bc - ca, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। a + b + c * a² + b² + c² - ab - bc - ca। আমি লিখছি দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে a3 + b3 + c3 - 3abc ইকুয়াল টু 0। এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা আছে, এটা সমান হচ্ছে a + b + c ইন্টু a² + b² + c² - ab - bc - ca ইকুয়াল টু 0। তাহলে আমার ফর্মুলা হচ্ছে a + b + c ইন্টু a² + b² + c² - ab - bc - ca ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা ওপার করে দেবো, তাহলে এপারে থাকবে কি, এপারে থাকবে হচ্ছে a² + b² + c² - ab - bc - ca ইকুয়াল টু 0, নিচে a + b + c, 0 নিচে a + b, এটাকে ওপার করলে কিন্তু ডিভাইডেড, মানে 0 নিচে হবে। এবার 0কে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে তো 0 হবে। পরে আরও একটা স্টেপ করছি, দেখো এটা কিন্তু একটা ফর্মুলা,
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এর সমান কী হয়, হাফ কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। এটার সমান কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাফ এখানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 0। জিরোকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু 0 হবে, জিরোকে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করলে কিন্তু 0 হবে, ঠিক আছে। আর এটা কিন্তু একটা ফর্মুলা, মানে হাফ কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। এটা কিন্তু ফর্মুলা, খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার হাফটাকে আমরা ওপার করে দেবো, তাহলে এপারে থাকবে হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কয়ার। যখন আমরা হাফ ওপার করে দিচ্ছি তখন আর সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু দিচ্ছি না, হাফটাকে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে এ মাইনাস তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 নিচে হাফ, 0 নিচে হাফ সমান সমান 0। জিরোকে যদি আমরা জিরোকে হাফ দা ভাগ করলে 0 হবে। এই হাফ ওপার ইন্টু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড, 0 নিচে হাফ মানে 0, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই ফর্মুলা মনে রাখতে হবে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান কী হয়, বলবে হাফ ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। এটা কিন্তু ভালো করে মনে রেখে দিবে, ঠিক আছে। এবার দেখো আমরা কিন্তু একটা কথা লিখব যে তিনটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটির মান কিন্তু শূন্য হবে। তিনটা রাশি বর্গ যোগ করে শূন্য হয়েছে, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা মান শূন্য, কারণ শূন্যগুলো সব যোগ করলেই তো শূন্য হবে। এবার তুমি যদি শূন্যর সাথে অন্য কিছু যোগ করো তাহলে তো অন্য কিছু হবে। তাহলে এই শূন্য, এই তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য মানে প্রত্যেকটি মান শূন্য। এখানে আমরা লিখে নিচ্ছি তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটির মান শূন্য হবে, প্রত্যেকটি মান শূন্য হবে। দেখো তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটির মান শূন্য হবে, প্রত্যেকটা মান শূন্য হবে। তাহলে প্রথমে লিখছি এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে, বা এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু বি। এখানে কিন্তু এ আর বি সমান হলো, স্কোয়ার তুলে দিলে রুট হয়, 0 পর তার রুট দিতে নেই, তাহলে এ ইকুয়াল টু বি। আবার দেখো বি মাইনাস সি তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 0, অতএব বি ইকুয়াল টু সি। আবার দেখো সি মাইনাস এ তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে, বা সি মাইনাস এ ইকুয়াল টু 0, অতএব সি ইকুয়াল টু এ। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ এর সঙ্গে বি সমান, বি আবার সি এর সমান, সি আবার এ সমান, তার মানে আমরা লিখতে পারি অতএব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে তিনটা সমান, মানে এ এর সঙ্গে বি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এই তিনটা সমান, এটাই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে এ বি সি এর মধ্যে সম্পর্ক। তাহলে তোমরা অবশ্যই ফর্মুলা মনে রেখে দিবে। একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। আর একটা ফর্মুলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা সমান হচ্ছে হাফ কমন নিয়ে ব্র্যাকেটে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। খুব ভালো করে মনে রেখে দিবে। আর তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটির মান কিন্তু শূন্য হবে, প্রত্যেকটি মান শূন্য, এটাই করলে শূন্য, এটাও শূন্য, এটাই শূন্য, তবেই যোগ করলে শূন্য হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 2-6 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, কর্ণদ্বয়ের মানে দুটো কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে
একটা হচ্ছে 24 সেমি আর একটা হচ্ছে 18 সেমি। বলছে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? রম্বসে কিন্তু 4টি বাহু সমান, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে এবং প্রতিটি কর্ণ অসমান, তাকে হচ্ছে রম্বস বলে। আমি একটু ছবি এঁকে নিচ্ছি। এটা একটা রম্বস, এটা একটা রম্বস, এ একটা রম্বস, এ একটা কর্ণ আর এ একটা কর্ণ, নাম দেওয়া আছে এ, বি, সি, ডি, এখানে হচ্ছে ও। একটা কথা ভালো করে মনে রেখে দিবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মনে করো এটা যদি 24 হয় হচ্ছে 12 সিএম, এটা হচ্ছে 12 সিএম, এটা হচ্ছে 9 সিএম, এটা হচ্ছে 9 সিএম। ঠিক আছে, আমরা কিন্তু রম্বসে বাহু বার করব। আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, রম্বসের বাহু বার করা কিন্তু একটা সরাসরি ফর্মুলা আছে। সেটা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, পাশে একক। এটা হচ্ছে রম্বসের বাহু বার করার সরাসরি ফর্মুলা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি রম্বসের বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইকুয়াল টু এর রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। যখন দুটা কর্ণ দেওয়া থাকবে, রম্বসের বাহু বার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই ফর্মুলা সরাসরি করতে পারো। প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, রুটের মধ্যে কিন্তু সমান রুটের মধ্যে প্রথম কর্ণ ধরলাম হচ্ছে কত 24 বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 18 বাই 2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি। ঠিক আছে, হ্যাঁ আমি আবার বলছি, এই ফর্মুলাটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, পাশে একক। ঠিক আছে, এটা কাটলে কিন্তু 12, এটা কাটলে হচ্ছে 9, তাহলে রুটের মধ্যে 12 তার হোল স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি। 24কে 2 দিয়ে কাটলে 12, 18কে 2 দিয়ে কাটলে 9, তাহলে রুটের মধ্যে 144 প্লাস 81 সেমি। এবার রুটের মধ্যে 5 12 225 সেমি সমান 15 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে 15 সেমি। তাহলে রম্বসের বাহু হচ্ছে, এই বাহু হচ্ছে 15 সেমি, এগুলো হচ্ছে 15 সেমি। রম্বসের বাহু হচ্ছে 15 সেমি। ঠিক আছে, তাহলে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, রুটের মধ্যে, পাশে একক। এখানে 24-এর নিচে 2 তার হোল স্কয়ার মানে 12 স্কয়ার, আর 18-র নিচে 2 তার হোল স্কয়ার মানে 9 স্কয়ার। 144 81 যোগ করলে 225, 225 মানে 15 স্কয়ার, তাহলে 15 হবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্ক হচ্ছে সংখ্যা রেখায় √6 স্থাপন করি, মানে অমূলদ সংখ্যা √6 সংখ্যা রেখে আমরা স্থাপন করব। খুব ভালো করে কীভাবে স্থাপন করব দেখো। প্রথমে আমরা সংখ্যা রেখা, এটা একটা সংখ্যা রেখা, এখানে আমরা 0 স্থাপন করব।
এটা হচ্ছে ও বিন্দু, ও এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, আর এইদিক হচ্ছে -1, এইদিকে হচ্ছে -2, এইদিকে হচ্ছে -3। এটা একটা সংখ্যা রেখা। প্রথমে সংখ্যা রেখায় আমরা কিন্তু শূন্য স্থাপন করি, দেখো ও বিন্দুতে। প্রথমে সংখ্যা রেখায় ও বিন্দুতে শূন্য স্থাপন করি। আমরা লিখব প্রথমে সংখ্যা রেখায় ও বিন্দুতে শূন্য স্থাপন করি। ও বিন্দুতে আমরা শূন্য স্থাপন করি। তারপর এটা এবার কিন্তু আচ্ছা উপরে লিখছি, এটা এবার কিন্তু সংখ্যা রেখায় এ বিন্দু এমনভাবে স্থাপন করলাম যেন ও এ ইকুয়াল টু 2 একক হয়। দেখো সংখ্যা রেখায় এ বিন্দু এমনভাবে স্থাপন করি যেন ও এ ইকুয়াল টু 2 একক হয়। ও এ যেন 2 একক হয়। আমরা কিন্তু সংখ্যা রেখার উপর এ বিন্দু এমনভাবে স্থাপন করলাম যেন ও এ ইকুয়াল টু 2 একক হয়। এবার আমরা এ বিন্দুতে ওসি লম্ব অঙ্কন করি। এখানে একটা লম্ব টানছি, ওসি লম্ব অঙ্কন করছি। এটা হচ্ছে দিচ্ছি ওসি লম্ব অঙ্কন করি। ওসি না তো এসি, মানে ও এর সরলাকার এ বিন্দুতে এসি লম্ব অঙ্কন করি। লিখব এ বিন্দুতে এসি লম্ব, না ও এ লম্ব এসি অঙ্কন করি যেন এসি ইকুয়াল টু 1 একক হয়। যেন এসি ইকুয়াল টু 1 একক। এই এসি কিন্তু 1 একক। এই এসি হচ্ছে 1 একক। ঠিক আছে, এইবার আমরা কিন্তু ওসি যুক্ত করি। এই ওসি কিন্তু আমরা যুক্ত করব। এই ওসি যুক্ত করব। ওসি যুক্ত করলাম, লিখো ওসি যুক্ত করি। এবার আমরা কিন্তু ওসি কিন্তু যুক্ত করলাম। এইবার পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো ওসি ইকুয়াল টু রুটের মধ্যে ও এ স্কয়ার প্লাস এসি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে ওসি ইকুয়াল টু রুটের মধ্যে ও এ স্কয়ার প্লাস এ সি স্কয়ার। ওসি সমান, এটা হচ্ছে অতিভুজ, ওসি ইকুয়াল টু রুটের মধ্যে ও এ স্কয়ার প্লাস এ সি স্কয়ার সমান রুটের মধ্যে 2 তার স্কয়ার প্লাস 1 তার স্কয়ার, রুটের মধ্যে 4 প্লাস 1 সমান √5।
√5 একক। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম √5 একক। এখানে কিন্তু √5 একক পেয়ে গেলাম। এবার ও বিন্দুতে বসিয়ে ওসি ব্যাসার্ধ নিয়ে একটা চাপ অঙ্কন করব। এবার আমরা চাপ আঁকাবো। এবার ও বিন্দুতে বসিয়ে সি পর্যন্ত মাপ নেব। সি পর্যন্ত মাপ নিয়ে কিন্তু আমরা একটা চাপ আঁকাবো, যেটা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করে, যেটা সংখ্যারেখাকে এখানে পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দুতে ছেদ করে লিখব, এখানে লিখব যে ও বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি। যা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে ওপি হলো ইকুয়াল টু √5 একক। তাহলে ওপি হলো √5 একক। তাহলে এই ওপি হচ্ছে √5, ঠিক আছে। তার মানে অম্লদের সঙ্গে √5কে সংখ্যারেখায় স্থাপন করা হলো। লিখব অম্লদ সংখ্যা, এটা আলাদা, অম্লদ সংখ্যা √5কে সংখ্যারেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। ঠিক আছে। এবার আমরা সি বিন্দুতে কিন্তু আবার একটা আমরা লম্ব আঁকাবো। সি বিন্দুতে একটা লম্ব আঁকাচ্ছি সিডি। সি বিন্দুতে আমরা আরেকটা লম্ব আঁকাচ্ছি, যেটা হচ্ছে সিডি। সি বিন্দুতে আরেকটা লম্ব, এটা হচ্ছে নাম দিচ্ছি সিডি। এবার আমরা ওডি যুক্ত করব। ওডি যুক্ত করছি। ওডি লম্ব, একটা লম্ব আঁকাবো সি বিন্দুতে, এখানে নাম দিচ্ছে হচ্ছে ডি। এবার আমরা ওডি যুক্ত করছি। ওডি এবার লিখবো আমরা ওসি সরলরেখা সি বিন্দুতে লিখবো ওসি সরলরেখার সরল রেখার সি বিন্দুতে সিডি লম্ব ওসি বা ওসি লম্ব সিডি। সি বিন্দুতে ওসি লম্ব সিডি অঙ্কন করি। যেখানে সিডি ইকুয়াল টু, যেখানে সিডি ইকুয়াল টু 1 একক, সিডি হচ্ছে 1 একক। এবার ওডি যুক্ত করি। তাহলে আমরা ওডি যুক্ত করলাম। এবার ওডি ইকুয়াল টু পিথাগোরাস উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাস উপপাদ্য থেকে পাই। এবার এখানে লিখছি ওডি ইকুয়াল টু রুটের মধ্যে
ওডি ইকুয়াল টু রুটের মধ্যে ও সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এটা হচ্ছে 1 একক, সিডি হচ্ছে 1 একক। তাহলে ও সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ওডি ইকুয়াল টু পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই সমান সমান রুটের মধ্যে √5 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, পাশে একক, এখানে হচ্ছে একক। তাহলে রুটের মধ্যে 5 প্লাস 1 একক সমান সমান √6 একক, √6 একক। এবার আমরা ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করি যা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে ও কিউ ইকুয়াল টু √6 একক। তাহলে ও কিউ হচ্ছে সংখ্যা রেখা স্থাপন করি, এ ব্যাসার্ধ নিয়ে একটা চাপ আঁকাই। তাহলে এখানে হচ্ছে ও কিউ হচ্ছে, এটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে ও কিউ হলো √6 একক। তাহলে এইভাবে অম্লদ সংখ্যা √6কে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। দেখব এইভাবে অম্লদ সংখ্যা √6কে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। তাহলে এইভাবে √6কে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে কিন্তু একটা সংখ্যা রেখা আঁকলাম, সেখানে আমরা শূন্য মানে ও বিন্দু স্থাপন করলাম, ও বিন্দুতে শূন্য স্থাপন করলাম। এবার আমরা ওয়ে একটা সরলরেখা নিলাম যেখানে ওয়ে ইকুয়াল টু 2 একক। এবার এ বিন্দুতে আমরা কিন্তু এসি লম্ব টানলাম, সে লম্ব 1 একক। এবার ওসি যুক্ত করি, এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে ওসি ইকুয়াল টু রুটের মধ্যে ওয়ে স্কয়ার প্লাস এসি স্কয়ার, মানে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে √5 একক। ঠিক আছে, এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি যার সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে ওপি হলো হচ্ছে √5 একক। অম্লের সঙ্গে √5কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। এবার কী করছে, এবার ওসি সরলরেখার সি বিন্দুতে আমরা ওসি লম্ব সিডি, যেখানে সিডি হচ্ছে 1 একক। এবার ওডি যুক্ত করি। এবার তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ওডি ইকুয়াল টু রুটের মধ্যে ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, মানে √6 একক। ওকে কেন্দ্র করে আমরা ওডি ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করি যেটা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে, এই কিউ বিন্দুতে ছেদ করলো। এবার ও কিউ হচ্ছে তাহলে ও কিউ হলো হচ্ছে √6 একক। এইভাবে অম্লদ সংখ্যা √6কে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে, বুঝলে তোমরা নিজেরাই লিখতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তারাও যেন সুযোগটা পায়। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। পুরো ভিডিও না দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমাদের আমি সবই সলভ করে দেবো, একটু আমাকে সময় দাও। ঠিক আছে, আর তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।